হ্যালো, গুড মর্নিং। অনিন্দিতার সুখ ঠিকানা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অনিন্দিতা। আর আজকে তো একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, প্রায় সকাল 8টা বেজে গেছে। আর আসলে ব্যাপারটা হচ্ছে কি, গতকালকে রাত্রিবেলা হঠাৎ আমার একটু জ্বর চলে এসে হাই টেম্পারেচার ছিল না, কিন্তু যা হোক একটা শরীরের মধ্যে খুব একটা অস্বস্তি জ্বালা পোড়া সমস্যা হচ্ছিল। তো ওই জন্য একটু সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি, আর এই ঠান্ডাটার মধ্যে উঠতেও চাইনি। তো ঘুম থেকে উঠে দেখলাম, একদম খুব সারপ্রাইজ হয়ে গেলাম যে আমার বর ভাত ডাল রান্না করে রেখেছে আর আলু সেদ্ধ দিয়ে রেখেছে। যদি আমি সারাদিন রান্নাটা না করতে পারি, তাহলে তো একটা মোটামুটি কাজ চালানোর মতো ব্যবস্থা করে সে করে রেখেছে। তো আমি এই জন্য খুব থ্যাঙ্কফুল তার কাছে। তো যাই হোক, দেখেছি যে 8টা বাজে, তারপর দেখলাম শরীরটা একটু আগের থেকে ভালো আছে, তাই সকাল সকাল উঠে একদম শীতের পোশাক টোশাকগুলো গুছাতে শুরু করে দিয়েছি। আগে তো কম্বলটা গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে নিচে কিছু শীতের পোশাক টোশাক রাত্রিবেলা ছেড়ে রেখেছিলাম, সেগুলো একটু গুছিয়ে নিই, নাহলে তো ঘরটা আবর্জনা হয়ে থাকে। আর ঘরটা তো আমার একটু ছোটো মতো, তো একটু অসুবিধা হয়। শীতকালে তো খুব বেশি অসুবিধা হয়, কেন এত পোশাক আশাক থাকে। তো এবারে এদিকে অদ্রিজাকে আমি শীতের পোশাকটা পরিয়ে দিই, কারণ আমার একটু শরীরটা খারাপ হয়েছে, তা অদ্রিজার একটু সমস্যা হতে পারে, কারণ এখনকার ফিভারটা তো ভাইরাল ফিভার, একটু ছোঁয়াচে টাইপের, একটু টেনশানেও রয়েছি। তো যাই হোক, হাত মোজা টাচ মোজাটা পরিয়ে দিয়েছি। অদ্রিজার এটা খুব পছন্দের হাত মোজা, সে কিন্তু নিজে পছন্দ করেই হাত মোজাটা দোকান থেকে কিনেছিল গেল বছর। এটা পরে রেগুলার সে স্কুলে যেত এবং খুব পছন্দের, কিন্তু এই বছর তো স্কুলে যেতে পারেনি, তাই বেচারা পড়তে পারছে না, থেকে হাত মোজাটা এমনিই ঘরে পরে ফেলছে। তো একদম অদ্রিজাকে রেডি করিয়ে দিয়েছি। এবার একটু মুখ টুক ধুয়ে অদ্রিজাকে একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি, তারপরে এবারে সকালে একটু গরম জলটা আমরা খেয়ে নেবো। তো তার আগে আমি এখানে নিচে যে ফোমটা পাতা থাকে, এটা আসলে আমাদের ঠান্ডা হয়ে যায় শীতকালে, তো এই ফোমটা পেতে রাখি। তো এই ফোমটা তুলে দিয়েছি। এবার একটু ঘরে নোংরা পাতি আছে, সেগুলো একটু পরিষ্কার করে নিতে হবে, আর একটু তাড়াতাড়ি করছি কারণ দিনের বেলাটায় তো সমস্যা। আর এমনি একটু আজকে লেট হয়ে গেছে, মানে দেরি করে উঠেছি, তো অনেকটা সময় আমার লস হয়ে গেছে। তো একটু তাড়াতাড়ি না করলে তো সারাদিনে কাজকর্ম সারাও যাবে না। আর আজকে তো রবিবার আছে, তো ওই জন্য রবিবারের কাজটা একটু তাড়াতাড়ি হবে। আর রবিবার ছুটির দিনেও আমার শান্তি নেই, এত কাজকর্ম, সত্যি তাই। আর এদিকে গরম জলটা রেডি হয়ে গেছে, একটু পাতিলেবু আর নুন দিয়ে গরম করে নিয়েছি। তো প্রথমে হাজব্যান্ডকে দিয়ে নিই, হাজব্যান্ডও বাইরে থেকে ঘুরে এসছে। যা হোক, হয়তো কোনো কাজের জন্য গেছিল, সাথে আমার একটু ওষুধও আনা ছিল, ওষুধটাও নিয়ে এসছে। সে বেচারা একদম শীতে কাবু হয়ে যায় একদম। মামাই, এই মামাই, নাও। ও বাবা, তুমি পালঙ্কের মধ্যে উঠে পড়েছো? নাও, গরম জলটা খেয়ে নাও, আসো আসো, চলে এসো সোনা মা। অদ্রিজা নিজের কাজকর্মে ব্যস্ত হয়ে গেছে, মানে তাকে একদম সাজিয়ে গুছিয়ে পোশাক টোশাক পরিয়ে রেডি করে রেখেছিলাম, কিন্তু অদ্রিজা সেই যে কম্বলগুলো গুছিয়ে রেখেছিলাম তার উপরে চেপে বসেছে, ওটা নাকি ওর পালঙ্ক। আর তার সঙ্গে একটা কার্টুন চালিয়ে দিয়েছে, খুব আরাম করে সে খাচ্ছে জলটা। এবার জলটা একটু গরম ছিল বলে আমি মাঝে মাঝে একটু ফু দিয়ে খাইয়ে দিয়েছি, নাহলে সে খাবে না, একদম ঠান্ডা করে খাবে, যেটার কোনো গুণ নেই। তো এদিকে আমি 1 কাপ চা বসিয়ে দিয়েছি, এখন প্রায় 9টার একটু বেশি বাজে, 9টা 15-20 মতো বাজে। আর এই দুধটা গরম করে নিচ্ছি। তো এই দুটো ওভেনে কাজ হচ্ছে, তাই দুধটা গরম হয়ে গেলে অদ্রিজাকে দিয়ে দেবো। আর এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে, দুধটাও ফুটে উঠেছে। তো অদ্রিজাকে এখন সকালবেলা খেতে দেবো, কিন্তু আমাদের তো ঘরে আর একটু রান্না করতেই হবে। তো আমি কিছুটা আলু, গাজর আর পেঁয়াজকলি একসঙ্গে ভেজে নিয়েছি, অন্তত সকালবেলা আমার হাজব্যান্ড যদি খায়, তাহলে তার একটা ভাতের সঙ্গে একটা কিছু দেওয়া যেতে পারে। তো এদিকে অদ্রিজার এখন ফরমাইশ হচ্ছে মুড়ি, বিস্কুট আর গুড় দিয়ে দিতে। এটা অদ্রিজার খুব ফেভারিট খাবার। তো ঘরে একটু পাটালি গুড় ছিল, পাটালি গুড় দিয়ে অদ্রিজাকে রেডি করে দিয়েছি। অদ্রিজা সকালে ব্রেকফাস্ট করে নেবে। অদ্রিজা কেন জানি না এই লকডাউনের মাঝখানে সকালবেলা আগে ভাত খেত, এখন মোটে সে ভাত খেতে চায় না। এমনি অদ্রিজা একটু ভাতটা পছন্দ কম করে, রুটি বা এরকম টুকিটাকি খাবারটা ও খুব ভালো পছন্দ করে। তো আমি ভাবলাম যে অন্তত আগে মাঝে মাঝে কর্নফ্লেক্সটা দিই আর কি, ওটস কর্নফ্লেক্স এগুলো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দিই। তো আজকে ভাবলাম যে কর্নফ্লেক্সটা আর একঘেয়ে খেতে লাগবে, তার থেকে বাবা মুড়ি বিস্কুটটাই ভালো। তো যাই হোক, অদ্রিজা খেতে বসেছে। তো এদিকে অদ্রিজার ফরমাইশ পূরণ করতে করতে আমার তো চা ঠান্ডা হয়ে যাবে জোগাড়। তো আমি তাড়াতাড়ি করে একটু বিস্কুট দিয়ে, মানে জাস্ট হালকা গরম আছে ওই চাটাকে একটু ঢকঢক করে খেয়ে নেওয়ার চেষ্টা করলাম। তো ঘরে গিয়ে দেখি অদ্রিজা না খেয়ে আবার তার নিজের জায়গায় ফিরে গিয়ে আবার শুয়ে পড়েছে। মানে আমার রীতিমতো মাথাটা খারাপ হয়ে যায়। আবার তাকে টেনে তুলে যা হোক করে খাইয়ে ঠাইয়ে জল টল দিয়ে দিয়েছি। আর এদিকে বাসনগুলো মেজে নিয়েছিলাম, তো বাসনগুলোকে একটু টেবিলের ওপর থেকে সাজিয়ে গুছিয়ে রাখি। আর ওই যে হলুদগুলো আছে, হলুদগুলোকে আমি সকালবেলা রোদে দিই, তো আজকে আর দিতেই পারিনি, ঠান্ডার মধ্যে আর বেরোচ্ছে না, শরীরটা খুব উইক আছে। তো যাই হোক, এদিকে আলু ভাজাটাও রেডি হয়ে গেছে, আলু ভাজাটাকে একটু তুলে নিই, তারপরে দেখি আস্তে আস্তে ঘরের একটু কাজকর্ম সেরে নিয়ে কি কি করা যায়। তো অলরেডি হাজবেন্ড তো খেতে চেয়েছে, এখন প্রায় 10টার
কাছাকাছি বাজে, তো ওকে দিয়ে দিলাম। ও বেচারা ঠান্ডার চোটে রোদ্দুরের মধ্যে বসে বসে খাচ্ছে আর রিস্ক নেয়নি। আর আমার কিছু ঘরে জামা কাপড় আছে, অদ্রিজারও কিছু জামা কাপড় আছে, এগুলো একটু কেচে নিই, কেননা 2-3 দিন ধরে একটু রোদ্দুরটা কম উঠছিল। আজকে যা হোক ঠান্ডাটা থাকলেও রোদ্দুরটা উঠেছে, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো একটু কেচে নিই। তো কল থেকে জামা কাপড়গুলো কেচে এবার ছাদে মেলতে যাবো, সেই সাথে এক বালতি জল নিয়ে নিয়েছে। ছাদে গাছগুলো আছে, এবারে গাছগুলোকে জল দিতে হচ্ছে। কিন্তু জল দিলেও মানে মনটা খুব খারাপ আছে, মানে এত হনুমানের উৎপাত যে আমার জবা গাছগুলোকে খেয়ে নিয়েছে। আর একটু পরিচর্যাটা আমি একটু কম করতে পারছি। তো যাই হোক, চেষ্টা তো করছি, একদম হাল ছাড়িনি। এবার একা হাতে সম্ভব হচ্ছে না। এর দিকে তো গাছপালাগুলোকে জল দেওয়ার পরে আমি অর্ধেকটা জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি। মানে আজকে খুব ভালো লাগছে যে 10টার পর থেকে বেশ ভালো করে ভালো রোদ্দুরটা উঠেছে। হয়তো রোদে তেমন জোর নেই, কিন্তু রোদ্দুর তবু উঠেছে। এই কদিন তো রোদ্দুরের মুখই দেখিনি। তো মোটামুটি অল্প সামান্য করে কেচেছি। আবার যদি কালকে রোদ্দুর ওঠে তাহলে আবার কালকে অল্প সামান্য একটু কেচে নেব। তো আশেপাশেও দেখলাম অনেকে জামা কাপড়গুলো কেচে দিয়েছে, সবাই এরকম। আর এদিকে সিঁড়ির পাশে আমার হাজবেন্ডের রেগুলার ইউজের জামা কাপড়গুলো রয়েছে। তো আমরা বলেছি যে তুমি এটা মাঝে মাঝেই পরো, যখন ঘরের মধ্যে রাখার দরকার নেই, বাইরেই রেখে দেবে, আমি ভাঁজ করে রেখে দেবো। আর এদিকে সমস্ত কাজকর্ম সারার পরে আমি সকলের ভাতটুকু খেয়ে নিয়েছি। এবারে খেয়ে একটু ওষুধ খাবো, নাহলে খুব উইক লাগছে এখন আমার। তো ভাতটা খাওয়ার কিছুক্ষণ পরেই আমি একটা জ্বরের ট্যাবলেট খেয়ে নিয়েছি। তো মোটামুটি এখন বেশ কয়েকদিন জ্বরের ট্যাবলেটটা খেতে হবে, নাহলে তো এই ভাইরাল ফিভারটা কমার সম্ভাবনা কম আছে। তো একটু সাবধানতার সঙ্গে রাখতে হবে। তো এবার ভাত টাত খাওয়ার পরে এবার আমি একটু ঘরটা মুছে নিই। যা করে অদ্রিজা এখন একটু বাইরে খেলতে গেছে, তো সেই ফাঁকে ঘরটা ফাঁকা পেয়েছে, আমি ঘরটা মুছে নিই। আজ একটু বেশি করছি না, একটু তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করছি। শরীরটা খুব একটা বিশেষ ভালো নেই। আর এদিকে মাছের ঝোলটাও ফুটে গেছে। তো ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি জাস্ট সিম আর ফুলকপি আর একটু পেঁয়াজ করে আর সামান্য একটু আলু দিয়ে মাছের ঝোলটা করেছি, আজকে বেশি কিছু করব না। তো এদিকে এখন বেলা 3টে মতো বাজে, অদ্রিজা দীপদাদা চলে এসেছে অদ্রিজাকে আঁকাতে। আর তোমরা তো দীপদাদাকে জানোই, আরও কয়েকটা ভিডিওতে দীপদাদাকে দেখানো হয়েছে অদ্রিজার। তো দীপদাদাও অদ্রিজাকে বেশ ভালোবাসে, বড় দাদার মতো অনেকটাই সাপোর্ট করে দীপদাদা। তো অদ্রিজারও অনেক বায়না টায়না দীপদাদাকে সামলাতে হয়। আর এদিকে তো দুপুরবেলা যা হোক করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়েছি, একটু পুজোটাও আজকে দেওয়া হয়েছে। ঠাকুরের কাছে ক্ষমায় চেয়ে নিয়েছে যে আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমার পুজো দিতে। তো যাই হোক, শরীরটা তো খারাপ, কিছু করার নেই। তা সেই ফাঁকে ভাবলাম যে তাহলে দীপদাদের কাছে যখন অদ্রিজা আঁকা শেখে, তাহলে একটুখানি দীপদাদাকে দেখানো হোক অদ্রিজার আঁকার স্যার হিসেবে কেমন হয়। তো চলো অদ্রিজার কিছু আঁকার নমুনা আমি একটু দেখাই। তো এইখানে বসে অদ্রিজা এই কাপ কেকটা আর অ্যাপেলটা এঁকেছে। তো সামনে নাকি ক্রিসমাস, সেই জন্য অদ্রিজা কাপ কেক আঁকতে চাইছে। আর প্রথমে চেয়েছিল আইসক্রিম দিতে। তো আইসক্রিমটা মাঝে মাঝেই আঁকে বলে ওই জন্য এবারে থিম করা হয়েছে যে কেকটাই অদ্রিজা আঁকবে। তো অদ্রিজা এক কথায় রাজি হয়ে গেছে। আর এই যে প্রত্যেক দিনের রুটিন মাফিক তেনারা চলে এসেছেন বিকেলবেলাতে। গাছপালা সবজি পাতি কিচ্ছু লাগানো যাবে না, সব তারা একদম উসুল করে দেবেন। তো সন্ধেবেলা ভাবলাম যে একটু মুখটাও অরুচি আছে, কিছু খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম যে একটুখানি পাটিসাপটা পিঠে করি। একেতে তো শীতকাল, তো পাটিসাপটা পিঠে তো খেতেই ভালো লাগে। তো কিভাবে খাওয়া যায়, এটা মানে নর্মাল সবাই যেরকমভাবে খায় চালের গুঁড়ি বা সুজি ময়দা দিয়ে, তো আমি আজকে সুজি ময়দা দিইনি। আর তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো যে অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে। তো শীতকালীন সবজি গাজর দিয়ে আজকে পাটিসাপটা পিঠেটা তৈরি করেছি। তো ফার্স্টে পুরের জন্য তৈরি করে নিচ্ছি। একটা ননস্টিক প্যানের মধ্যে খানিকটা ঘি দিয়ে নিলাম, 1 চামচ মতো ঘি দিয়ে নিয়েছি। এবার ঘিটা যখন গলে যাবে পুরো ননস্টিক প্যানটার মধ্যে ঘিটাকে ভালো করে মাখিয়ে নেব। এবারে ঘিটাকে মাখিয়ে নেওয়ার পরে যখন ঘিটা বেশ ননস্টিক প্যানের মধ্যে ভালো করে গরম হয়ে যাবে এবং ঘিটা একদম রেডি হয়ে যাবে রান্নার জন্য, তখন বেশ খানিকটা গাজরের পেস্ট দিয়ে নিয়েছি। তো গাজরের পেস্ট এখানে বেশি না, 2 থেকে 3টে গাজর আমি পেস্ট করে নিয়েছি। সেটা শিলেও করা যেতে পারে বা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারো, কাঁচা অবস্থায় পেস্ট করবে। তো কাঁচা গাজরটাকে পেস্ট করে নেওয়ার পরে ঘিতে একটু জাস্ট হালকা টেলে নেব। টেলে নেওয়া মানে গাজরের যে কাঁচা ভাবটা আছে সেই কাঁচা ভাবটা যেন একদম চলে যায়। শরীর অসুস্থ নিয়ে রান্না করছি, আর এদিকে পাশের ঘরে বর আর মেয়ে টিভি দেখছে, টিভিটা চালিয়ে। বেশ আরামের লাইফ, সামনের জন্য ছেলে হয়ে জন্মাবো, এটা খুব ইচ্ছে। তো এদিকে গাজরের ভেতর থেকে হালকা জল বেরিয়ে এসছে। আর একটা কাজ করতে পারো, গাজরটা পেস্ট করার পরে গাজরের রসটাকে বার করে নিতে পারো। আর এই যে অদ্রিজা রানী রকিং চেয়ারের ওপরে ছোট ভীমকে কোলে নিয়েছে, এটা ওর ছেলে। তো ছেলেকে কোলে নিয়ে আদর করছে আর ওকে নিয়ে খেলা করছে। তো এবারে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তো প্রথমে একটা বাটির মধ্যে 2 বাটি মতো চেলে নেওয়া ময়দা
একটুখানি ময়দাটাকে একটু হালকা চেলে নিতে হবে। চেলে নেওয়া ময়দাটাকে রেখে নিচ্ছি। এখানে প্রায় 500 গ্রামের কাছাকাছি ময়দাটা রয়েছে। তো এবার ময়দাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে হাফ কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। ময়দা সুজি একসাথে আর কি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নিচ্ছি। তো চিনি বা খেজুর গুড় দেওয়া যেতে পারে, তো আমি এখানে চিনিটাই দিয়েছি। এরপরে একটুখানি দুধ দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 250 ml মতো দুধ আছে, দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো যে পরিমাণে দুধ আছে সেই পরিমাণে কিন্তু ব্যাটারটা ভালো করে গুলবে না, তাই আমি কি করেছি, বাকি যে গাজরের রসটা আছে রসটা আমি দিয়ে দিয়েছি। তো গাজরটা পেস্ট করার সময় আমি রসটাকে স্টেনের সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। তো এই রসটা সেটাকে আমি একটু ব্যাটারের মধ্যে ইউজ করে নিচ্ছি, যার ফলে কি হবে, পাটিসাপটার কালারটাও কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। তো তোমরাও এইভাবে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর গাজরের রসটা খুব ভালো, এক্সট্রা যে রসটা থাকবে সেটা কিন্তু তোমরা এমনি হালকা খেয়ে নিতে পারো, কারণ গাজরের রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। গাজরের রস দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিয়েছি। একদম দেখো মানে প্রচণ্ড পাতলাও না, একেবারে শক্তও না, জাস্ট একটা হালকা কাদা ভাব আছে। এবার এর মধ্যে 1 চামচ মতো নারকেল কোড়া দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিয়েছি। আর অন্যদিকে তো গাজরটা ভাজাও হয়ে গেছে, গাজরের পেস্টটা তো একদম জলটা ঝরে গেছে, জলটা শুকিয়ে গিয়ে দেখো গাজরটা এরকম একটা শুকনো ভাব এসে গেছে। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা নারকেল কোড়া দিয়ে নিচ্ছি। তো নারকেল কোড়াটা দিলে কি হবে, গাজরের যে পুরটা আছে সেই পুরের পরিমাণটা অনেকটা বৃদ্ধি পাবে, আর খেতে খুব টেস্ট হবে। আর পাটিসাপটা পিঠে বা যে কোনো পিঠেতে একটু নারকেল না পড়লে কিন্তু ভালো লাগে না খেতে। নারকেল কোড়া দিয়ে গাজরটাকে একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নারকেলের একটু কাঁচা ভাবটা চলে যায় আর জলটা একটু হালকা শুকিয়ে আসে। এরপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেব। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে পুরের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়ে পুরের সাথে মিশে যায়। এরপরে এর মধ্যে যখন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে 50 গ্রাম মতো খোয়া ক্ষীর দিচ্ছি। খোয়া ক্ষীরটা ইচ্ছা হলে দেবে, নাহলে দেবে না। এই খোয়া ক্ষীরটা দিলে স্বাদটা খুব ভালো হয় এবং পুরের স্বাদটা খুব বাড়ে এবং পিঠেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে পুরের মধ্যে জাস্ট একটু গন্ধ হওয়ার জন্য 2টো এলাচ চিড়ে আর একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো, পুরটা যাতে ঠান্ডা হয়ে যায়। এইবারে একটা ভালো ননস্টিক প্যান বা যে কোনো তাওয়া বা চাটুর মধ্যে রিফাইন তেল একটুখানি গরম করে নেওয়ার পরে জাস্ট বেগুনের বোটায় যেভাবে মা কাকিমারা পিঠেটা তৈরি করে বেগুনের বোটায় তেল লাগিয়ে রিফাইন তেল আর কি সেটা চাটুর মধ্যে বা তাওয়ার মধ্যে বা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে জাস্ট 1 হাতা করে ঠিক যেভাবে দেখাচ্ছি ব্যাটারটা দিয়ে জাস্ট এইভাবে একটুখানি পুরো গোল করে ঘুরিয়ে নিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে তার মাঝখানটায় একটু পুরটা দিয়ে নিতে হবে, যে পুরটা আমি অলরেডি রেডি করে নিয়েছি সেই পুরটা দিয়ে নিয়ে জাস্ট একটু এপাট ওপাট করে উল্টে দিয়ে একটা লম্বা শেপ দিলে, রোলের মতো একটা শেপ দিলে রেডি হয়ে যাবে আজকে গাজরের পাটিসাপটা। পাটিসাপটাটা উল্টানো হয়ে গেলেই সাথে সাথে তুলে না নেওয়াটাই ভালো, কারণ ভিতরটা একটু কাঁচা ভাব থাকে, তাই একটু হালকা মানে লো ফ্লেমেই আর কি তাওয়ার একটা সাইডে হালকা করে রেখে দেওয়া উচিত, তাহলে পুরো পিঠ 2টো পিঠ কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যায়। তো আমি আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ভিডিওটা রইলো। কেমন লাগলো আজকে ভিডিওটা? যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমাকে পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিওগুলো খুব শিগগিরই তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাই আর সাথে একটু কিন্তু অবশ্যই লাইক দিও। তাই আজকে আবারও অন্যান্য দিনের মতো অন্যান্য ভিডিওগুলোর মতো তোমাদেরকে জানাচ্ছি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দের সাথে থেকো। তোমার আমার সকলের দিনটা যেন শুভ হয় এই কামনাই করি। আর শুভরাত্রি। ধন্যবাদ। নমস্কার।